তাহলে শিখবো কোনটা? শিখবো হচ্ছে ক্লজ, CLAUSE, ক্লজ। ক্লজ কি? ক্লজ কেন? ক্লজ কি কাজে লাগে? ক্লজ হচ্ছে দুই বা ততোধিক বাক্যকে জোড়বার জন্য কাজে লাগে। যদি ক্লাস আপার লেভেল গুলো চিন্তা করি, যদি হায়ার ক্লাসে যখন আমরা যাব তখন ক্লজ দিয়ে ইংলিশের সেন্টেন্সকে দুই বা ততোধিক বাক্যকে আমরা কি করতে পারবো? জুড়তে পারবো, বা জোড়বার জন্য আমাদের কিসের প্রয়োজন? ক্লজের প্রয়োজন। ক্লজ কিভাবে ব্যবহার করা হয়? কোনো বাক্যকে জটিল থেকে জটিলতম করবার জন্য। অনেক কথা অনেক রকম ভাবে বলা যায়, কিন্তু ক্লজকে আমরা জটিল করে যখন বলবো তখন সেটা কি হয়ে যাবে? ক্লজে ব্যবহার করব। তো ক্লজ আমার কতগুলো ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে নাউন ক্লজ, সেন্টেন্স। এটা কিন্তু একটা এক প্রকার, কিন্তু আমরা বলতেই পারি এটা কিন্তু এক প্রকার সেন্টেন্সের সেন্টেন্সের কনস্ট্রাকশন। তা সেন্টেন্সের কনস্ট্রাকশন, তা সেন্টেন্স আমরা অনেক ভাবে করতে পারি। আমরা ভয়েস চেঞ্জে বলেছি যে আমি বিয়ে বাড়ি যাবো, তো আমি না গিয়ে কি বাড়িতে বসে থাকবো, তা নেগেটিভ করেও হ্যাঁ বলা যায়। তেমন ক্লজও এরকমই এক বাক্যের জটিলতা সৃষ্টি করা, যার মাধ্যমে কি হয়? ক্লজ বলা যায়। তাহলে এই ক্লজে মূলত দুটো ভাগে বলা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ। আগে ক্লজ কতগুলো পার্ট আছে সেটা জেনে নিই। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন, হ্যাঁ লেখো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তারপরে আছে তোমার কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আর একটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, PRINCIP, প্রিন্সিপাল ক্লজ। তাহলে ক্লজ কতগুলো ব্যাপার বোঝা গেল? তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এন্ড প্রিন্সিপাল ক্লজ। তাহলে এতগুলি ক্লজের ভাগ, এত প্রকার লিখবে পরে, আগে বাবা বুঝে নাও, পরে লিখো, কোনো আপত্তি নেই, ঠিক আছে? তুমিও তাই বুঝে নাও আগে। তাহলে নাউন ক্লজ, নাউন মানে কি? ছোটবেলা থেকে অনেক কিছু জিনিস জেনেছি। নাউন মানে কোনো কিছুর নাম বোঝাবে, যা কিছুর নাম বোঝাবে তার নাউন ক্লজের আন্ডারের মধ্যেই পড়ে। তা নাউন ক্লজের আন্ডারে, তাহলে নাউনকে বিশেষভাবে বোঝাবার জন্য, নাউনকে, এখানে এই নাউন সেকশনটাকে আমরা কি করব? বিশেষভাবে বোঝাবো। তাহলে এই নাউন সেকশনকে বিশেষভাবে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? নাউন ক্লজ ব্যবহার করে থাকি, ঠিক আছে? সেখানে কি কি ব্যবহার করা হয়? দ্যাট ব্যবহার করতে পারি আমরা, হোয়াট ব্যবহার করতে পারি আমরা। তাহলে দ্যাট হোয়াট দিয়ে নাউন ক্লজ করা যায়। তাই নাউন ক্লজ আমি একটা করে দেখাই। যেমন যদি বলি আই বিলিভ, কি বললাম বাবা? আই বিলিভ হোয়াট হি সেইড, আই বিলিভ হোয়াট হি সেইড। এটা একটা নাউন ক্লজের আন্ডারে। দেখো এখানে আইটা হচ্ছে আমি, সেটা হচ্ছে একটা নাউন। সেই নাউনটাকে হোয়াট এর পরিবর্তে যদি এটাকে বলে এই নাউন ক্লজটাকে তোমরা চেঞ্জ করো, অনেক সময় ক্লজ দেয়, দিয়ে বলে যে চেঞ্জ করে দেখাও, দিয়ে অনেক সময় কি বলে? চেঞ্জ করে দেখাও নাউন ক্লজটাকে। নাউন ক্লজকে চেঞ্জ করতে বললে তাহলে এই জিনিসটা থাকে, ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, ইহা সত্য, দ্যাট, ইট ইজ ট্রু দ্যাট দেয়ার ইজ, ইট ইজ ট্রু দ্যাট দেয়ার ইজ নো শর্ট কাট টু সাকসেস, এটাও হয়, ঠিক আছে? শর্টকাট টু সাকসেস, SUCCESS। তাহলে I believe that what he said it is that there is no shortcut to success, মানে দুটো করলাম। দেখো এই দ্যাট দিয়ে না, আমি দ্যাট দিয়েও করা যেতে পারে, আর কি দিয়ে করা যেতে পারে? হোয়াট দিয়ে করা যেতে পারে। দেখো আমি হোয়াট দিয়ে করেছি, এখানে ইট ইজ দ্যাট দিয়ে করেছি, দুটো ভাগে ভাগ করা আছে, একটা হোয়াট দিয়ে করা, একটা দ্যাট দিয়ে করা। তুমি কোন সেন্টেন্সের আন্ডারে তোমায় দিয়ে দিল যে এটি কোন ক্লজ, সেটি আমায় বলো। তাহলে এটি কোন ক্লজ বলতে চাইলে তুমি নাউনের মধ্যে তো একটা সেন্টেন্স কনস্ট্রাকশন দেখলে, সেন্টেন্স কনস্ট্রাকশনের মধ্যে তুমি দেখতে পেলে কোথাও হয়তো দ্যাট ঢোকানো আছে, বা কোথাও হয়তো হোয়াট ঢোকানো আছে। দ্যাট বা হোয়াট ঢোকানো আছে মানেই সেটা কোন ক্লজ? সেটা হচ্ছে নাউন ক্লজের আন্ডারে। তোমাকে আর কিছু করতে দেবে না, শুধু এটুকু করতে দেয় যে দ্যাট আর হোয়াট। এবার ইন ডিটেল তোমাকে অনেক সময় চেঞ্জ করতে দেয়। নর্মালি তোমাকে আই গো টু স্কুল দিল, when it is raining, তো যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি স্কুলে গিয়েছিলাম, তো এখানে when
টাকে চেঞ্জ করতে হতে পারে, চেঞ্জ করে ওয়ানটাকে চেঞ্জ করে দ্যাট করতে হতে পারে। দ্যাট আই গো টু স্কুল when it was coming, ঠিক আছে, বা ইট ওয়াজ কামিং বা ইট ওয়াজ রেনিং দ্যাট আই গো টু স্কুল। দ্যাট বা হোয়াট দিয়ে তোমাকে অনেক সময় করতে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে করতে হয় না, শুধু ডিটারমাইন্ড করে বলে দিতে হয় এটি কোন ক্লজের আন্ডারে। তা তুমি দ্যাট আর হোয়াট যখনই দেখতে পেলে তাহলে সেটি করে দিলে কি ক্লজ, নাউন ক্লজ। আর মুদ্রা কথা অনেক সময় চেঞ্জ করতে দেয়, তাহলে চেঞ্জ করতে দিলে কোন সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স বুঝে তার মধ্যে আমরা দ্যাট আর তার মধ্যে আমরা হোয়াট এই দুটোকে লিখে দেব ওই পজিশন অনুযায়ী। কোনো সময় কমা তুলে লিখতে হতে পারে, কোনো সময় সেন্টেন্স কনস্ট্রাকশনের শুরুতে দ্যাট ওয়ার্ড লিখতে হতে পারে, সেন্টেন্স কনস্ট্রাকশনের শুরুতে দ্যাট ওয়ার্ড লেখা হতে পারে, সেন্টেন্সের আগে দ্যাট ওয়ার্ড লেখা হতে পারে, মাঝে দ্যাট ওয়ার্ড লেখা হতে পারে, তবে নাউন ক্লজ করতে গেলে দ্যাট ওয়ার্ড ইউজ করতেই হয়। এরপরে আসি অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভ কাকে বলে? ছোটবেলায় পড়েছি নিচু ক্লাসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো হয়, তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে কোনো গুণ বোঝানো হয়, দ্য কোয়ালিটি অফ ইউ। লোকটি রোগা না মোটা, আমি বেটে না লম্বা, জিনিসটি খেতে ভালো না খারাপ, সেটি সাদা না কালো, এই ধরনের যে কোনো গুণ, এটি হালকা না ভারী, এই যে কোনো গুণ বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? অ্যাডজেক্টিভ ব্যবহার করা বাবা। তাহলে অ্যাডজেক্টিভ তাহলে এমনই একটা জিনিস, আমি একটা অ্যাডজেক্টিভ দিয়ে উদাহরণ দিই তাহলে তোরা বুঝতে পারবি। যেমন যদি বলি দা ম্যান হু ওয়াজ সাফারিং, দ্য ম্যান হু ওয়াজ সাফারিং ফ্রম ক্যান্সার, তাহলে এই যে কিসে ভুগছিল? সে ক্যান্সারে ভুগছিল। এই সাফার করার অর্থ হচ্ছে তার ভোগান্তি বা দুর্ভোগ। এই সাফারিং কথার অর্থ হচ্ছে ভোগান্তি বা দুর্ভোগ। এই যে ভোগা, এই যে এটা একটা কোয়ালিটি, এটাও তো একটা গুণ, যে ভোগ করছে তার মানে সে যন্ত্রণা করছে, তার মানে সেটাও একটা ভোগ। তাহলে এটা হয়ে গেল কি? সাফারিং বা দুর্ভোগ, ঠিক আছে। এরপরে এর একাধিক উদাহরণ আছে, আমরা ক্লাসগুলোতে যখন এগোতে থাকবো তখন করতে থাকবো। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের ব্যাপারগুলো বোঝাতে পারলাম, যে অ্যাডজেক্টিভ ক্লজ মানে আরো বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ গুলো জানতে পারবো এবং অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে হয় সেটাও বুঝতে পারবো। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মানে যার মধ্যে ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে। এটাকে আবার অনেক সময় জেরান্ডও বলা হয়। ভার্বের সাথে আইএনজি থাকলে অনেক সময় এটাকে কি বলা হয়? জেরান্ড। অনেক সময় প্রশ্ন আছে ডিটারমাইন্ড ইউর জেরান্ড, তখন তোমরা যে ভার্বের সাথে আইএনজি যোগ করা মানে ইটস শুড বি কল্ড ইটস জেরান্ড। জেরান্ড কিন্তু অন্য কিছু নয়, জেরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে যোগাযোগ বা ভার্বের সঙ্গে কথা বলা, ঠিক আছে। অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব মানে আমরা আগেই জেনেছি ভার্বকে ভার্বের সাথে অ্যাড কিছু করা হয়। যেমন ভার্বের সাথে অ্যাডভার্ব যদি বলি স্লোলি, ফাস্টলি, জেন্টলি, এই সমস্ত গুলোকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। তাহলে অ্যাডভার্ব মানে ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা ভার্বের সাথে ভার্বকে আরো দীর্ঘায়িত, ফাস্ট, ফাস্টার, কুইক, কুইকার, সেইগুলো করতে আমরা কি করি? অ্যাডভার্ব ব্যবহার করি। সেগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করি? অ্যাডভার্ব ব্যবহার করি। যেমন যদি আমরা বলি অ্যাডভার্বের কথা, তাহলে আমরা একটু অ্যাডভার্বিয়াল ক্লজ লিখি। হু হ্যাড রিচড, হু হ্যাড রিচড, দেখো লিখবো হু হ্যাড রিচ দ্য স্টেশন, who had reached the who had reached the station before the train started, before the train started। তাহলে আমরা স্টেশনে পৌঁছালাম কখন? যেটা হচ্ছে বৃষ্টি শুরুর আগে। we had reached the station start before, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা স্টেশনে পৌঁছলাম। এই যে ভার্বকে স্টার্টেড শুরু করা বা শুরু করবার জন্য the reached, তাহলে ভার্বকে দীর্ঘায়িত করা, এই যে রিচড পৌঁছানো, এটাও তো রিচ থেকে রিচড, রিচ মানে পৌঁছানো, সেটাকে দীর্ঘায়িত করে রিচড করা। অনেক সময় স্লোলি হয়, আই রান স্লো, আমি আস্তে আস্তে দৌড়াচ্ছি। আই রান স্লোলি, আরো আস্তে আস্তে যাচ্ছি, হাঁটছি, ঠিক আছে। আই ওয়াক স্লো, আই ওয়াক স্লোলি, আমি আরো আস্তে আস্তে। আই রান ফাস্ট, আই রান ফাস্টার। সব জায়গায় যে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হবে এমন কোন অ্যাডভার্বিয়াল ক্লজ করা হবে করবার দরকার নেই। অ্যাডভার্বিয়াল ক্লজ করা হবে কখন? যখন ভার্বকে দীর্ঘায়িত করে বলে। ফাস্ট থেকে ফাস্টার ইয়ার দিয়ে অ্যাডভার্ব করা হলো, আবার স্লো থেকে কি করা হলো? স্লোলি, দীর্ঘায়িত করা হলো। এইভাবে কিন্তু অ্যাডভার্ব করা হবে। তোমাকে কি করতে হবে? একটা সেন্টেন্স দিল, দিয়ে তুমি ওর মধ্যে ক্লজ ডিটারমাইন করতে দিল, তুমি দেখতে পেলে ওইখানে অ্যাডভার্বের সঙ্গে এই জায়গাতে ইটস কল্ড টু বি অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার কখনো দেখায় যে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আবার অনেক সময় অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা চলে
সেই ক্ষেত্রে অনেক রকম অ্যাডভার্বিয়াল ক্লজের সিস্টেম গুলো চলে। সেই অ্যাডভার্বিয়াল ক্লজের সিস্টেমের মধ্যে আমরা অ্যাডভার্বকে বোঝাতে পারি, কাকে? দীর্ঘায়িত করে, অ্যাডভার্বকে দীর্ঘায়িত করে। অনেক সময় তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল মেক অ্যাডভার্বিয়াল ক্লজ, তখন তুমি ইউ মেক ভার্বটাকে চেঞ্জ করে তুমি অ্যাডভার্ব করে দিলে, দি অ্যাডভার্বিয়াল ক্লজ করে দিতে পারো, সেইভাবেও ক্লজ হয়। তাহলে মেইনলি তোমার বেশিরভাগ ক্লজ হয়। আর কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট মানে হচ্ছে যে ক্লজটা সাধারণত ভাবে দুটোর মধ্যে সংযোগ স্থাপন করে, সেটাকে বলা হচ্ছে কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস জানতে পারি, বাট, এন্ড, ঠিক আছে, নট অনলি, বাট অলসো, তাহলে নট অনলি, বাট অলসো, এই সমস্ত জায়গাগুলোতে কোঅর্ডিনেট ক্লজ কি হয়? ব্যবহার করে। কোঅর্ডিনেট মানে সংযোগ স্থাপনকারী, এক বা দুই বাক্যের সাথে কি করা হয়? সংযোগ স্থাপন করা হয়, তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কোন বাক্যের ক্ষেত্রে তুমি করতে দিল, ক্লজ লিখতে দিল, তার মধ্যে লেখা আছে নট অনলি, কখনো লেখা আছে বাট অলসো। এই নট অনলি, বাট অলসো, এই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকলে তখন সেগুলোর জন্য আমরা কি করা হয়? কোঅর্ডিনেট ক্লজ করা হয়। তখন আবার কখনো কখনো বাট হয়, কখনো কখনো ইট দিয়ে হয়, কখনো কখনো হাউএভার দিয়ে হয়, ঠিক আছে? নট অনলি, বাট অলসো, হাউএভার, বাট, এন্ড, এই সমস্ত কিছু দিয়ে কি হয়? কোঅর্ডিনেট ক্লজ হয়। আর একটা কি আছে? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে বাক্যের মেন অংশটাকে নির্ভর করা হয়। কোন অংশটাকে নির্ভর করা হয়? বাক্যের মেন অংশ যেটা আছে সেটাকে প্রিন্সিপাল। বাক্যের আমরা যদি দুটো বাক্যের কথা আমি যদি বলি, অ্যাজ, এটা জিনিস মেন, অ্যাজ হি ইজ ইল, অ্যাজ হি ইজ ইল, সে হয় অসুস্থ, হি ক্যান রান কাম, হি ক্যান নট কাম, সে আসতে পারছে না, হি ইজ ইল, সে হয় অসুস্থ, হি ক্যান নট কাম, সে অসুস্থ, সে আসতে পারছে না। যে সে অসুস্থ আর সে আসতে পারছে না, এটা যদি অসুস্থ তবেই তো সে আসতে পারছে না, তো সে চলেই আসতো। তাহলে এখানে কোনটা মেন ক্লজ? এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ তোমাদের ডিটারমাইন করতে দেবে, যে স্কুলে চিহ্নিত করো যে প্রিন্সিপাল ক্লজ কোনটি আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটি। তা প্রিন্সিপাল ক্লজ কোনটি আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটি, এটি যদি বোঝাতে হয় তাহলে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটের মধ্যে এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর সেটিকে মানে এই বাক্যের এই অংশটুকুকে সাপোর্ট করছে এই অংশটা, হি ক্যান নট কাম, সে আসতে পারছে না, হি ইজ ইল, সে হয় অসুস্থ। যে অংশটাকে যে অংশ সাপোর্ট করছে সেই অংশটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যেটি সাপোর্ট করছে সেটি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আই ক্যান নট রিচ দ্য স্টেশন বিকজ দ্য রেইন ওয়াজ স্টার্টেড, এই যে রেইন ওয়াজ স্টার্টেড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ওকে আমি পৌঁছাতে পারছি না এটা হচ্ছে মেন ক্লজ, আর বৃষ্টি এসছে সেটা হচ্ছে বৃষ্টি এসছে সেটা হচ্ছে মেন ক্লজ, আর স্টেশনে পৌঁছাতে পারছি না, আই ক্যান নট রিচ দ্য স্টেশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেটা আমি স্টেশনে পৌঁছাতে পারছি না, কার জন্য পারছি না? বৃষ্টির জন্য, আই ক্যান নট রিচ দ্য স্টেশন, পৌঁছাতে পারছি না কিসের জন্য? রেইন ওয়াজ স্টার্টেড। বৃষ্টি হচ্ছে মেন ক্লজ, কারণ ওই তোমাকে ঢুকে রেখেছে, বৃষ্টি, রেইন ওয়াজ স্টার্টেড, ঠিক আছে? তো তার জন্যই আমি বৃষ্টি এসছে ওটা মেন ক্লজ, আর বৃষ্টি আসছে ট্রেন পৌঁছাতে পারছি না স্টেশনে সেটা হচ্ছে সাব। অর্থাৎ যে বাক্যের মধ্যে যে বাক্যটা মেন সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যে বাক্যটা মেন নয় যেটাকে সাপোর্ট করছে সেই বাক্যটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে থাকে বা এক্সামে দেওয়া হয় প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ দেওয়া হয় নাউন ক্লজ। তাহলে এই দুটো জিনিস বোঝা গেল, এইগুলো খুব কম আছে, থাকে হচ্ছে এই দুটো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। বাকি ক্লাসে আমরা আস্তে আস্তে ওই প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ আর নাউন ক্লজ মানে এইটা আর এইটা বাকি ক্লাসে আমরা কোনো একদিন আরো ডিটেলে আরো উদাহরণ দিয়ে বুঝে নিব। যত উদাহরণ প্র্যাকটিস করবো তত বেশি প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে?